নুহা নম্র কণ্ঠে প্রতিবাদ করলো। এরকম কিছুই হবে না, তুমি বেশি বেশি ভাবছো। আয়েশা দুই ভ্রু উচালেন। ও তাই? আচ্ছা ঠিক আছে, মাস্তানটার কথা বাদে দিলাম, কিন্তু গত 3 দিন ধরে যা সব হচ্ছে তার খোঁজ তুমি রাখো? এই তো গতকাল যখন ফিরছিলাম নিচতলার মহিলা ইনিবি নিয়ে পুষ্পিতার জন্য তার ভাইয়ের সম্বন্ধের প্রস্তাব রেখেছিলেন। কত কিছু বলে কাটিয়েছি সেটা আমি জানি। এমন ঝামেলায় কেন পড়ব? এসব তো আমার সামলানোর কথা নয়। আর এরকম যে রোজ হবে না তার কি নিশ্চয়তা? নুহা দুপা এগিয়ে এলো, তারপর মোলায়েম কণ্ঠে বলল, সুন্দরী মেয়ে দেখলে প্রতিবেশীর এরকম একটু আধটু করে আম্মু। আমার গায়ের রং তো পুষ্পিতার মতো উজ্জ্বল না, তাও কত বিয়ের প্রস্তাব পাওনি তুমি, তখন সামলাতে না? পুষ্পিতার তো মা নেই আম্মু, তোমার আর একটা সন্তান নেই, ওকে নিজের মেয়ে বানালে হয় না? আয়েশা কড়া কণ্ঠে বললেন। ফিল্মের ডায়লগ বাদ দাও তো নোহা, ভালো কথা বলছি শোনো। পুষ্পিতাকে কোনো গার্লস হোম বা হোস্টেলে রেখে এসো, দরকার পড়লে আমি নিজে সব ব্যবস্থা করে দেব, প্রয়োজনে ওর খরচও চালাবো, কিন্তু এভাবে ওকে ফ্ল্যাটে রাখা আমি নিরাপদ মনে করছি না। আমার জায়গায় তুমি থাকলেও তুমিও করতে না। তারপর মেয়ের মাথায় হাত রেখে বললেন, কাল ওকে একটা ভালো দেখে হোস্টেলে রেখে আসি। নুহা সঙ্গে সঙ্গে মায়ের হাতটা নামিয়ে দেয়, চড়া কণ্ঠে বিরোধিতা করে জানায়, না, পুষ্পিতা কোথাও যাবে না, ও তো এখানে আসতেই চায়নি, আমি জোর করে এনেছিলাম। আমি আবার বাবার মেয়ে কথার ক্লাব আমি করব না আম্মু। পুষ্পিতা নিজের পায়ে না দাঁড়ানো অবধি ওকে আমি কোথাও যেতে দিব না। তুমি বেশি আপত্তি করলে আমি ওর সাথে চলে যাব। আয়েশা অবাক, আয়েশা হতবাক, রেগে মেগে বললেন, যে মেয়েকে তার নিজেদের লোকেরা বাড়িতে রাখেনি, তাড়িয়ে দিয়েছে, তার প্রতি তোমার এত দরদের কোনো মানে হয় না। আর আমি কে ওকে আমার বাসায় রাখতে যাব বলতে পারো? পুষ্পিতা আমার বেস্ট ফ্রেন্ড, আর তুমি আমার মা। আমার বেস্ট ফ্রেন্ডের প্রতি আমার দায়িত্ব আছে, যেমন তোমার আমার প্রতিও দায়িত্ব আছে। আমার কথার খেলাপ মানে তোমার অসম্মান। তবে আমি জানি তুমি বিট্টু মাস্তানের কথা শুনেই হয়তো ভয় পাচ্ছ, নাহলে আমার মা তো এরকম নয়। তার মন আমার থেকেও বড়। পুষ্পিতাকে কত আদর করতে, একটা সামান্য ঘটনায় শেষ হতেই পারে না। আয়েশা রহমান ব্যর্থ চোখে চাইলেন। যুক্তি দেওয়ার জন্য জুৎসই জবাব এলো না জিভে। নুহা যে কুচ্ছিয়ে তাকে দমিয়ে দিল পরিষ্কার বুঝলেন। অসহ ভঙ্গিতে বললেন, যা খুশি করো, আমিও এসবের মধ্যে নেই, কিছু বলবো না আর। বলতে বলতে কাঁধে ব্যাগ ঝোলালেন তিনি। নুহা ঠোঁট চেপে হেসে বলল, কিন্তু তুমি আমাকে কিছু বললেই আমি বাবার কাছে বলে দিব, তাকে নালিশ টুকবো যে আম্মু আমাকে এখন আর আগের মতো ভালোবাসে না, আমার কথাও শোনে না, বাবা নেই বলে আমার সাথে রুড বিহেভ করে। আয়েশা পেছন ফিরলেন, চোখ পাকিয়ে বললেন, সবসময় বাবাকে টেনে ইমোশনাল ব্ল্যাকমেল করবে না, বলেছি তো, যা খুশি করো। যখন একটা বিপদে পড়বে তখন সবার আগে মাকে খুঁজবে। নুহা অমনি দুহাতে জড়িয়ে ধরলো ওনাকে, আদুরে কণ্ঠে বলল, তা তো খুঁজবই, মা ছাড়া আমার আর আছেটাকে? আয়েশা নিভে এলেন। নিভে গেল তার সমস্ত তেজ। মায়ের হাসি হাসি মুখবিবর দেখে এক লহমায় শান্ত হলো ভেতরটা। মাতৃত্বের নিকট বরাবরই পরাজিত তিনি। কণ্ঠ কোমল করে বললেন, আরেকটা বার ভেবে দেখো, অন্য সময় হলে আমি বলতাম না, কিন্তু যেখানে এমন গুন্ডা মাস্তানের ব্যাপার জড়িত। নুহা ততোধিক নিশ্চিন্ত কণ্ঠে বলল, আম্মু এসব নিয়ে একদম ভেবো না, পুষ্পিতাকে আমি চিনি, কিছু হলেও আমার কাছে আড়াল করতো না। তুমি এখন যাও তো, দেরি হয়ে যাচ্ছে। তারপর দেওয়াল ঘড়ি দেখে ভ্রু কপালে তুলে পড়ল। এই দেখেছো, 9:50 বেজে গেছে, এখন 10 মিনিটে যেতে পারবে? আয়েশা বুঝলেন কথা বাড়িয়ে লাভ নেই। নুহা আর শুনবে না। কেন যেন জোর করেও করতে পারেন না মেয়েটাকে। বাপের আদরের কন্যা ছিল, হঠাৎ সে নেই। কিছু বললেই ভাবে মায়ের আদর কমে গিয়েছে, চোখে জলের ঝর্ণা নামায়, অভিমান করে না খেয়ে থাকে। মহিলার বক্ষপথ বিফল শ্বাসে ওঠানামা করল। কক্ষ ছাড়লেন নিরুত্তর। বাইরে আসতেই সামনে পড়ল পুষ্পিতা। কিছু থমকালেন তিনি, তাকালেন ভালো করে। বৃত্তাকার শুভ্র লতার মতো একটি মায়াবী মুখ,
চোখ জুড়িয়ে দিল কেমন। পুষ্পিতা ওড়না দিয়ে ঘাম মুছল গলার, হাতের লাঞ্চ ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, আন্টি, আপনার খাবার। আয়েশা অবাক হলেন। তুমি বানিয়েছো? না না, বুয়া বানিয়ে রেখে গিয়েছে। আপনি ব্যস্ততার সময় পাচ্ছিলেন না তো, তাই আমিও গুছিয়ে আনলাম। চামচ পানি সব এর মধ্যেই দিয়ে দিয়েছি, শুধু পরিমাণটা 19-20 হতে পারে। পুষ্পিতার ঠোঁট জুড়ে সপ্রভিত সরল হাসি, টানা টানা চঞ্চল দৃষ্টি, অমন সাংঘাতিক দিনগুলো যে পেছনে ফেলে এলো কোনরূপ চিহ্নই নেই তার। আয়েশার নরম হৃদয়খানা নির্নিমেষ গলে যায়। আর যাই হোক, মেয়েটা লক্ষ্মীমন্ত। আজ তো প্রথম দেখছেন না, সেই স্কুলে যাওয়ার বয়স থেকে চেনেন। তিনি ঘাড় ফিরিয়ে একবার নুহার দিকে দেখলেন, তারপর ফোঁস করে শ্বাস ফেলে ব্যাগ হাতে নিলে ছোট করে বললেন, থ্যাংক ইউ। পুষ্পিতার জবাব সেই মৃদু হাসিতে। আয়েশা দরজক দিকে এলেন, ফিরে চেয়ে নুহাকে বললেন, ছিটকেনি ভালো করে লাগাও। কেউ এলে আগে লুকিং গ্লাসে দেখবে, না দেখে কারোর জন্য দরজা খুলবে না। যাওয়ার সময় এই এক সতর্ক বাণী তিনি প্রতিদিন দেবেন। নুহার মুখস্থ, তাও ভদ্রের মতো মাথা কাত করে বলল। আচ্ছা। আয়েশা পুষ্পিতার দিকে চাইতেন, ইতস্তত করে বললেন, পুষ্পিতা, তুমি বাইরে যেও না, ছাদেও না, কেমন? সে অবিলম্বে জানালো। জি। দুজন সাবধানে দেখো, খেয়ে নিও। উনি যেতেই দরজা লাগায় নুহা, ওপর নিচ দুটো ছিটকিনি তুলে দেয়। ওষ্ঠ ফুটে যুদ্ধ জেতার মিটিমিটি হাসি, মাঝে নরম হয়েছে, টের পেতে বাকি নেই। এখন নিশ্চয়ই আর পুষ্পিতা থাকা নিয়ে আপত্তি করবেন না। যাক, ওকে নিজের কাছে রাখতেই আর কোনো বাধা রইল না। তবে নুহা বুক ফুলিয়ে প্রশান্ত শ্বাস টানল। হাসি মুখে ফিরলেও পুষ্পিতার মলিন মুখশ্রী মুছে নিল সেটুকু। তার উদাস ও অন্যমনস্ক চাহনি মেঝের ওপর। এতক্ষণ যে হাসছিল তার লেশ মাত্র নেই। নুহা দুধারে মাথা নেড়ে এগিয়ে এলো কাছে, কাঁধে হাত রাখতেই নড়ে উঠল পুষ্পিতা। ওকে দেখেই পুনর্বার অধর টেনে হাসল। কৃত্রিম এই হাস্য বদন মন খারাপ লুকানো নিরর্থক প্রয়াস। নুহা ভনিতাহীন বলে বসলো, এত হেসে হেসে কাকে বোকা বানাচ্ছিস? আমাকে? পুষ্পিতা ব্যস্ত হয়ে বলতে নেয়। কই, আমি তো। নুহা বাধা দেয়, ফটাফট প্রশ্ন করে। আমার সব কথা শুনেছিস, তাই তো? পুষ্পিতা থামলো, কাঁপতো ঠোঁট দুটো, বড় বড় বিষণ্ণ নেত্রদয়ের সাথে চিবুক এসে গলায় ঠেকে। সে বলল, তাহলে আর কষ্ট পেয়েছিস কিনা জিজ্ঞেস করে লাভ নেই, পেয়েছিস জানিস। পুষ্পিতার মৃদু কণ্ঠে বলল, পাইনি। আমার অভ্যেস আছে এসবের। ছোট থেকে যা যা শুনে বড় হয়েছি, তার কাছে আন্টির কথাগুলো কিছুই না। তবে একটা কথা সত্যি, উনি সারাদিন বাইরে এত খাটাখাটুনি করছেন, এর মধ্যে আবার আমি এসে জুটলাম। একটা বাড়িতে ঝামেলা। নুহা চোখ রাঙিয়ে ধমক দিল, চুপ কর, একদম তোর আলু মার্কা খালুর মতো কথা বলবি না। আম্মু কিন্তু একেবারেই ওভাবে বলতে চায়নি। আসলে হয়েছে কি, উনি ভয় পাচ্ছেন। তুই এত সুন্দর, এলাকার ছেলেরা যদি তোকে দেখে দরজা জানলা ভেঙে ঘরে ঢুকে যায় কি হবে? নাক মুখ কুচকে চাইল পুষ্পিতা। নুহা দুষ্টু হেসে চোখ টিপতেই বিরক্ত গলায় বলল, ধুর, সবসময় খালি বাজে কথা। নুহা ভাবমূর্তি গুরুতর করে বলল, বাজে কথা? কোন দিক দিয়ে এটা বাজে কথা? যখন এরকম হবে না তখন মিলিয়ে নিস। পুষ্পিতা অতিষ্ঠ হয়ে বলল, থাক ভাই, আর বুঝতে হবে না। এই তোর না মাথা ব্যথা ছিল, কমেছে? একটু একটু আছে। কড়া করে চা বানাবো, খাবি? সপ্রবৃত্ত প্রস্তাব খানে নুহা তত্ত্ব নাটক করে বলল, না, আমি বানাবো। পুষ্পিতা দ্বিধার দ্বন্দ্বে ভোগে। কেন, আমারটা ভালো হয় না? হয়, কিন্তু তাতে আমার লাভ কি? আমাকে শিখতে হবে না? আরে যদি ভালো চাই না বানায় তাহলে তো বিয়ের পর বিপদে পড়বো। শ্বশুর শাশুড়ির মন জয় করতে হবে না, নাহলে তো পরের দিনই বাড়িতে ফেরত পাঠিয়ে দেবে। তুই তো সেখানে গিয়ে চা বানিয়ে দিবি না। ওই জন্য আমাকে আগে ভাগে এসব রপ্ত করতে হবে, বুঝলি? পুষ্পিতা হেসে ফেলল, মস্তক নেড়ে চেড়ে বলল, বাবা, কত চিন্তা মেয়ের। আচ্ছা ঠিক আছে, চা। নুহা মুচকি হাসে, ভেতরে ভেতরে ভীষণ তুষ্টিতে দুটো গুটি খায়। যাক, মেয়েটা এবার জোর করে হাসেনি। দ্বিগুণ হৃষ্টতায় চপল পায়ে রান্নাঘরের দিকে এগোলো সে। পুষ্পিতা টেবিলের একটা চেয়ার টেনে বসলো। হঠাৎ কিছু মনে করে দাঁড়ালো নুহা, ঘুরে চেয়ে জানালো, সকালে সালমা আন্টি আবার ফোন করেছিল। পুষ্পিতার একটু আগের সদ্য ফোটা হাসি মুহূর্তেই শেষ। উদ্বিগ্ন হয়ে শুধালো, বলিসনি তো আমি এখানে? না, যা ইমোশনাল ব্ল্যাকমেল করে রেখেছিস এরপর আর সাধ্য আছে আমার? পুষ্পিতা চোখ বুজে শ্বাস ফেললো। নুহা বলল,
তবে শুক্রিয়া কর। আন্টি আমাদের নতুন বাসা চেনেন না, আন্টির নাম্বারও ওনার কাছে নাই, নাইলে এতদিন ঠিক জেনে যেতেন তুই এখানে। পুষ্পিতার মলিন স্বর। জানি না বললেই তো এখানে এলাম। আন্টি খুব কাঁদছিলেন জানিস, বারবার অনুরোধ করছিলেন যেন তুই থাকলে জানাই। আমার এত খারাপ লাগছিল মিথ্যে বলতে। পুষ্পিতার বিষাদটুকু হুড়ফুড়ে বেগে ফেরত আসে। সমগ্র আদল জুড়ে অদৃশ্য ব্যথার অসিদ্ধা। হীরক চূর্ণের জলরাশি সেকেন্ডে ছাপিয়ে ফেলে কুটুর। ভেজা কণ্ঠে বলল, আমি জানি মনি রাহাত আমার একটা খোঁজ পাওয়ার জন্য কতটা ছটফট করছে। আমি বুঝি। আমি কি কম কষ্ট পাচ্ছি বল? জন্মের পর তো মনিকে ছাড়া কখনো থাকিনি। রাতটাকে রাতে না খেয়ে ঘুমাই, জোর করে ওকে তুলে খাইয়ে দিতে হয়। মনির কোমরে ব্যথা, নিচে বসে কাজ করতে পারে না, একটু ঠান্ডা লাগলেই অবস্থা খারাপ হয়ে যায়। সেক দিতে হয় বারবার। এখন এসব কে করবে? আমি তো কাছে নেই, কে দেখবে? শেষের দিকে স্মরণালী বুঝে এলো ওর। নুহা বলল, আচ্ছা, এক কাজ করলে হয় না? ধর আন্টিকে শুধু জানিয়ে রাখলাম তুই কোথায়, কিন্তু ও বাড়িতে না গিয়ে তুই আমার কাছেই থাকলি, তাহলে কেমন হয়? পুষ্পিতার সজোরে মাথা নেড়ে বলল, না না, মনে জানলে আমাকে জোর করে হলেও নিয়ে যাবে। সাথে রাহাত তো আছেই। তারপর আবার খালুজানের সঙ্গে সেই একই অশান্তি। ওনাদের তো ভালোবেসে বিয়ে। আর যাই হোক, খালুজান মনিকে প্রচণ্ড ভালোবাসেন। আমি ব্যতীত অন্য কিছু নিয়ে কোনো দিন ঝগড়াও হয়নি দুজনের। সব কিছুর মূলে সব সময় এই আমিই ছিলাম। আর সেদিনকার সবটুকুই তো তুই নিজেই শুনেছিস, দেখেছিস। ওখানে যাওয়ার মানে পুরো বিল্ডিংয়ের মানুষ আমার উপর ছি করবে। খালুজানের সম্মান নষ্ট হবে, ফ্ল্যাটটাও ছাড়তে হবে আমার জন্যে। কিছু না করেও চরিত্রের কাদা মাখানোর মতো বর্বরতা, সহ্যের শক্তি আমার নেই রে নুহা। তাছাড়া আমি চাই না মনি আর খালুজানের সম্পর্ক নষ্ট হোক, তাদের সংসারে সামান্যতম চির ধরুক, বা নতুন কোনো ঝামেলা হোক আমায় নিয়ে। একবার যখন চলে এসেছি, ওখানে না ফেরাই ভালো। আমার একটু খারাপ থাকায় যদি বাকি মানুষগুলোর ভালো হয়, হোক না। হ্যাঁ, প্রথম প্রথম আমাকে ছাড়া মনের কষ্ট হলেও আস্তে ধীরে ঠিকই সামলে উঠবে, দেখিস, ঠিকই ভুলে যা। এর চেয়ে বেশি কথা ফুটলো না মেয়েটার। বলতে বলতেই ঠোঁট ভেঙে ফুফিয়ে কেঁদে উঠল। টেবিলের ওপর দু হাত জড়িয়ে ঠেসে দিল মাথা। গতরের মৃদু টালমাটাল কম্পন বেড়ে এলো ক্রমে। নুহা ব্যস্ত পায়ে কাছে এসে দাঁড়ালো, গায়ে পিঠে হাত বুলিয়ে বলল, সেই তো, একদিন সব ঠিক হবে, আমিও জানি। তুই বোকার মতো কাঁদিস না প্লিজ বাবু। পুষ্পিতা মাথা তুলল। এইটুকুতেই মুখ বিকট লালচে, যেন চামড়া ফেটে রক্ত আসবে ভাব। বৃহৎ অক্ষিপটে সমুদ্র জলের উত্তোলন। নুহা যেন এক নিরাপদ স্মরণ। পুষ্পিতার পেলব দুই বাহু কেমন ঝড়ের বেগে হামলে ধরল তার সরু কোমর। কান্নার শব্দ আর চেপে নেই। চিকন কণ্ঠ ফুঁড়ে তারা বেরিয়ে এসেছে বাইরে, কেমন হা হা ধ্বনিতে। বলল, আমার বুকটা চলে যাচ্ছে নুহা, দম বন্ধ লাগছে। আমি মনিকে ছাড়া কি করে থাকবো? রাহাতকে ছাড়া বাকি দিন কিভাবে কাটবে আমার? কেন মনি আমার নিজের মা হলো না বলতো? তাহলে তো পৃথিবী ধ্বংস হলেও ওদের থেকে আলাদা হতে হতো না আমাকে। কেন অধিকার বোধের এমন সস্তা বেরিতে আটকে গেলাম আমি? সব সময় আমার সঙ্গে কেন এমন হয়? নুহার চোখেও জল, বাম হাতে মুছে বলল, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন পুষ্মিতা। পরীক্ষা শেষ হলে দেখবি তোর সব দুঃখ শেষ। আমার মন বলছে খুব শীঘ্রই একটা সুখের প্রজাপতি নিজে উড়ে এসে তোর চর্চায় দাঁড়াবে। একটু থেমে বলল, আর তাছাড়া এই তো অল্প কটা দিন, সামনের মাসেই আমার বদলি হচ্ছে না, গাজীপুরে শিফট হচ্ছি তো। তারপর একটা নতুন জায়গায় সব যাব আমরা, নতুন করে কত মানুষকে চিনবো, ইউনিভার্সিটিতে ভর্তি হব, পড়াশোনায় আবার ব্যস্ত হলে তুই ঠিক নিজেকে সামলাতে পারবে। পুষ্পিতার জবাব এলো না। তার শরীর ভাঙছে, গলায় হু হু আওয়াজ। নুহা আজরে ওর ভেজা মুখ তুলল, আর্দ্র গাল থেকে অশ্রু মুছিয়ে বলল, এমন চাঁদের মতো মুখের কি জল মানায়? আমি কিন্তু তোর কান্না দেখতে বসে নেই একদম। আমার সাথে থাকতে হলে সবসময় হাসতে হবে, একটু আগে যেমন হাসছিলি অমন, বুঝেছিস? মাথা নেড়ে হেসে বল হ্যাঁ বুঝেছি। কি হলো বল? নুহা চোখ পাকিয়ে তাগাদা দেয়। তার মুরব্বি আনায় পুষ্পিতা স্বল্প হাসলো, আদেশ মেনে বলল, বুঝেছি। এই তো ভালো মেয়ে, বস, আমি চা নিয়ে আসছি এক্ষুনি। নুহার যাওয়ার দিকে চেয়ে চোখ ফেরালো পুষ্পিতা। সালমা বেগম আর রাহাতের নিষ্পাপ মুখটা মানুষ পথে ঘুরে ফিরে ভাসছে। অচিরেই চক্ষু কটুর ভরে ওঠে, ফোটা ফোটা বৃষ্টির ন্যায় গাল দিয়ে নামে
বুকটা দুভাগ হয়। একবার ওদের কাছে যাওয়ার তৃষ্ণায় অন্তঃপর হাহাকারে মাতে। তারপর কানে বাজে সেদিন ভোরের প্রতিটা কথা, প্রতিটি দৃশ্য, এক একটি মানুষের ছুড়ে দেওয়া সেই তিক্ত বিষাক্ত বাক্যবান তীক্ষ্ণ গতিতে এসে মস্তিষ্কে বেঁধে দুশ্চরিত্রা কলঙ্কিনী শব্দগুলো মনে করতেই পুষ্পিতার চক্ষু পল্লব খিচে নিল, মর্মাহতের ন্যায় ঠোক গিলল। ওই দিন সে বেরিয়ে এসেছিল বাড়ি থেকে, উন্মাদের ন্যায় ছুটেছিল দিক দিশা ভুলে, অথচ কোথায় যাবে কি করবে কিছু জানতো না। নুহা যে একইভাবে পেছনে পেছনে আসছিল তাও খেয়াল করেনি। মেয়েটা জোরাজুরি করে ওকে নিয়ে এলো এখানে, কিন্তু আয়েশা রহমান হয়তো খুশি হননি, অবশ্য না হওয়ারই কথা। সব শুনে যেখানে তার নিজের লোকেরাই বিশ্বাস করলো না, সেখানে আয়েশা রহমান তো রক্তের ধারে কাছেও নয়। ওনার জায়গায় উনি একদম সঠিক। পুষ্পিতা আহত শ্বাস টানল। সামনেই ভার্সিটিতে ভর্তি হতে হবে। সারা জীবন মনি এত দুর্ভোগ কুড়িয়েও ওকে পড়িয়েছেন। জীবনে যত উচ্চাটনি আসুক, এই পড়ালেখা যে কোনোভাবেই ছাড়া যাবে না। যাই হয়ে যাক, মনির মান রাখতে হবে, কিন্তু অনার্স পড়া যে অনেক টাকার ব্যাপার, অথচ এই মুহূর্তে একজোড়া হাত পা ব্যতীত একটা কানা করিও নেই ওর কাছে। কোথায় পাবে জানে না, শুধু জানে এখন একটা কাজ জোগাড় করা খুব জরুরি। কিন্তু কি কাজ করবে? এই এত অল্প পড়ালেখায় কোনো চাকরি তো আর জুটবে না। টিউশনই একমাত্র উপায়, অন্তত সেমিস্টার ফিটুকু জোটাতে পারলেই চলে যাবে। পুষ্পিতা বিরস চোখে সাদা দেওয়াল দেখলো। অতীত যেমন তেমন হলেও ভবিষ্যৎটা যে ওর ভীষণ লড়াইয়ের। আচ্ছা, এই লড়াই সে পারবে তো টিকতে? প্রতিদিনকার মতো এক ঝাঁক সাঙ্গপাঙ্গ নিয়ে বসে তীব্র। পুরনো দোকানের ভেতরে ক্যারামের বোর্ড বসেছে তাদের, দশাধিক যুবকের জটলা, গটিতে টোকা দেওয়া এক একটি উৎকট আওয়াজ, হট্টগোল সহ সবটা স্বাভাবিক রইলেও সাফিন স্বাভাবিক নেই। সে কিছুতেই ঠিকঠাক হতে পারছে না, ভয়াবহ অনুশোচনায় ভেতর পড়ছে। এমন উৎকো মেজাজি বন্ধুদের সাথে খেলতেও বসেনি, কিন্তু এরকম কখনো হয়নি। কত লোককে মারলো, দোকান ভাঙলো, অকারণে বিপদে ফেলে নাকানি চুবানি খাওয়ালো, তাও এরূপ খারাপ লাগেনি। মেয়েটা এতিম অসহায় জেনেই হয়তো পরিতাপের মাত্রা প্রকারও। সাফিনার চোখে একবার তীব্রকে দেখলো। অগোছালো সোনালি চুলের ছেলেটা কি মাত্রাতিরিক্ত নিরুত্তাপ? বারকরের মতো অধৈর্য ঝলসে দিচ্ছে এক টুকরো আগুনে, চোখে মুখে বীর লহরী। সাফিন আশ্চর্য না হয়ে পারছে না, তীব্র এত ঠান্ডাভাবে বসে কি করে? গতকাল যে কাণ্ড ঘটিয়ে এসেছে, বাবারে বাবা। আপাতত কয়েক মাস পাড়া সরব থাকবে এই নিয়ে, অথচ দেখো তার নিজেরই অবস্থা, যেন সব ভাবনা ওর একারই। তীব্রর মতো নিরুৎসাহিত চেহারার এই টাইট গম্ভীর্য, এইসব ওর কেন নেই? সাফিনের ধৈর্য বাঁধ ভাঙে। চুপ থাকা তো দুরূহ লাগে, আর এক দ্বন্দ্ব এভাবে বসে থাকা অসম্ভব। জোরালো উস্ফুস সমেত তীব্রর কাছে এসে থামল। সে রয়ে শয়ে বলল, একটা কথা বলবো? তীব্র স্ট্রাইকে টোকা দেয়। সাদা গুটিটা রকেট বেগে গড়িয়ে পকেটে ঢুকে জানতে চায় কি? তার চিন্তিত কণ্ঠের বান ঝুঁকল। পুষ্পিতা মেয়েটা কোথায় গেল? কোথায় গেলো সেটা কি আমি জেনে বসে আছে? তুই যেখানে আমিও সেখানে। কর্কশ কণ্ঠটায় দমে যায় সাফিন, মিনমিন করে বলে, না, তার ঠিক আছে। আসলে আমার এত খারাপ লাগছে, কাল থেকে রাতে ঘুমও হয়নি। মুশফিক ফোরন কেটে বলল, তা হবে কি করে? রূপসী মেয়ের চ্যাপ্টার বলে কথা। সাফিন চেতে বলল, চুপ শালা, মানছি আমি খারাপ, কিন্তু এতটাও নই। তীব্র বলল, তাহলে সর, এখন খেলছে, বিরক্ত করিস না। সাফিন সরল না, এক চুল নড়ল না অবধি, উল্টে হুলুস তুলুস প্রস্তাব রাখলো। আচ্ছা, আমরা মেয়েটাকে খুঁজতে পারি না? তীব্র চোখা নেত্রে চাইলে বলল, না মানে ভুলটা তো আমাদেরই ছিল। মিরাজ কথাটা শুধরে দিয়ে বলল, আমাদের না, বল ভুলটা আমার মানে তোর। ভালো করে দেখে শুনে কাজটা করলে আজ এমন হতো? সাফিন মুখ ছোট করে বলল, হয়েছে রে ভাই, এক কথার কতবার বলবি? যতবার তুই ভুলভাল বলবি ততবার। সাফিন ফুলকল উচিন্নায় ফুঁসে ওঠে, জবাব দিতে চেয়েও থামে। তীব্র দিকে চেয়ে বলে, দেখ বিট্টু, মাস্তান বোকাটে যাই হই, একটা বিবেক তো আছে। সামনের শনিবার আমার ফ্লাইট, এর মধ্যে একবার মেয়েটাকে খুঁজলে ভালো হয় না? অতটুকু মেয়ে, সাথে এতিম, নিজের কেউ নেই শুনে আমার কেমন কেমন লাগছে ভাই। তীব্র নিরুত্তর। ময়দা ছড়ানো কাঠের বোধে মন্থর তার হস্তগতি। সবাই ওর উত্তরের আশায় চেয়ে। সাফিন বুঝলো না কথাটা তীব্র শুনেছে নাকি শোনেনি। নিশ্চিত হতে শুধালো, খুঁজবি? আঙ্কেলের সোর্স লাগালে হয়তো খুব সহজে পাবো, বা ওর পরিবার থেকে ওর একটা ছবি।
মাঝপথে অনীহ থমথমে জবাব দিল। দরকার নেই। শাফিন উৎকণ্ঠিত হয়ে বলল, কিন্তু এটা কি উচিত হবে? আমাদের জন্যই তো। উচিত অনুচিত নিয়ে মাস্তানরা ভাবে না, কাজটা করেছে ওটা অনেক বেশি। তাছাড়া তোর ইচ্ছে করলে তুই খোঁজ, আমার সময় নেই। পরপর গোলাকার স্ট্রাইকে ঠেলে দিল সে। দরজা অব্দি যেতেই মিরাজ বলল, কিরে খেলবি না? কই যাস? তীব্র জিপে উঠেছে, যেতে যেতে ক্ষুদ্র জবাব দিল। কাজ আছে। তার ছুটে যাওয়া লাল জিপের দিকে চেয়ে রইল সাফিন। এই ভর দুপুরেও কি ওর কাজ মাথায় ঢোকেনি? এমনিতে তো মন্ত্রীর কল না এলে আড্ডা রেখে ছুটতে হবে না। সে সূচক শব্দ করল। তীব্র না চাইলেও এত বড় শহরের একটা মেয়েকে ও একা খুঁজবে কি করে? না আছে দলবল, না আছে ক্ষমতাধর বাপ। কিন্তু একটা বিষয় নিয়ে বিস্মিত সাফিন। গতকালকের পর তো ধরেই নিয়েছিল তীব্র নিজ উদ্যোগে পুষ্পিতাকে খুঁজতে নামবে। নিজে না নামুক, অন্তত কিছু একটা করবে এ নিয়ে। এখন তো রীতিমতো ধারণার পাশাই উল্টে গেল তার। মুশফিক ওর কালো মুখ লক্ষ্য করে বলল, আমাদের মন খারাপ করে লাভ নেই, বুঝলি? বিট্টু যখন চায় না ওইসবে জড়াতে, তখন বাদ দে। আর ঠিকই তো, কাল যে অত কিছু করলো ওইসব বা কয়জন করবে? মিরাজ ভাবুক কণ্ঠে বলল, কিন্তু ও কি ওসব রাহাতের জন্য করেছিল নাকি অন্য কিছু? তোদের কি মনে হয়? বাকিরাও চিন্তায় পড়লো এবার। সত্যি তো, তীব্রর ওসব করার কারণ কি শুধুই রাহাত? খোরশেদুল পরিশ্রান্ত ভঙ্গিতে বসার ঘরের কেদারায় বসলেন। চোখে মুখে অপার ক্লান্তি। সবে মাত্র হাসপাতাল থেকে ফিরলেন। বিকেলে আবার অফিসে হাজিরা দিতে যেতে হবে। ওদিকে ক্যাটারিং এর বাকি টাকাও দেওয়ার দরকার। কখন না কখন লোক পাঠায় তারা। এই বয়সেও এত ছুটাছুটি শরীরে আর সইছে না। গতকাল থেকে একটা না একটা বিপর্যয় নেমে আসছে কাঁধে। সবই তো ভালোই চলছিল। একমাত্র মেয়ের বিয়ে অনুষ্ঠান, পুষ্পিতার বিদেয়ী হওয়া। মাঝখান থেকে এই অভদ্রগুলো এসে সব কেমন বানচাল করে দিয়েছে। কাল সবার সামনে মিথিলাকে রেখে চলে গিয়েছে পলাশ। প্রথমে তিনি ভেবেছিলেন রাগ করেছে, মাথা ঠান্ডা হলে নিজেই ফিরবে, কিন্তু সে ছেলে ফেরেনি। এমনকি ফোন অবধি ধরছে না। এদিকে সমস্ত বিল্ডিং এর লোকজন মিথিলাকে কটু কথা শোনাতে ব্যস্ত, দেখছেও বাঁকা তুচ্ছ চোখে। তার উপর স্বামীর অমনভাবে রেখে যাওয়ায় হাসি ঠাট্টায় সুবিধে হয়েছে ওনাদের। শালভা বেগমের প্রেশার হাই। ভোরের দিকে ওয়াশরুমে গিয়ে পা পিছতে পড়েছেন। অসাবধানতায় স্ত্রীদের ট্যাপে মাথা ঢুকেছে। রীতিমতো গল গল করে রক্ত বের হয়েছে ক্ষত থেকে। বাড়িতে তখন অল্প কজন। সকলে দিশেহারা হয়ে ওনাকে নিয়ে হাসপাতালে ছুটেছেন। দুর্বল সালমা বেগম এখন ভর্তি সেখানে। স্যালাইন চলছে পটাপট। আলেয়া বানু, মহিদুল সাহেব সবাই ওখানেই আছে। খোরশেদুলের সবকিছু কেমন বিষাক্ত লাগছে। মেয়ের বিয়ে হলো না 2 দিন, এর মধ্যে এরকম একটা জঘন্য কাণ্ড। তাও জামাইয়ের সামনে অসভ্যগুলো যা তা শুনিয়ে দিয়েছে। মানিজ্যত কিচ্ছু অবশিষ্ট নেই। তিনি শোবার ঘরের বন্ধ দরজার দিকে চাইলেন এক পল। মিথিলা স্বেচ্ছায় বন্দি সেথায়। ভোরবেলা এত চেঁচামেচিতেও একবারও উকি অব্দি দিল না। ভেতরের আবার কিছু উল্টোপাল্টা ঘটায়নি তো? যা সব কিছুর সম্মুখীন হচ্ছে মেয়েটা, বিপন্ন হয়ে কিছু না করে বসে। খোরশেদুলের বুক কাঁপে। মস্তিষ্কের শিরা লাফাতেই ত্রস্ত এগোলেন ওই ঘরের দিকে। রাহাত হাত মুখ ধুয়েছে কেবল, বাবার সাথেই এসেছে বাড়িতে। আচমকা মনে পড়ল বারান্দার চারাগুলোতে 2 দিন পানি দেওয়া হয় না। পুষ্পিতা নিয়ম করে যত্ন নিত সেসবে। সে দুটো প্লাস্টিকের মগে পানি ভরল। দুরন্ত ছুটলো বসার ঘরের দিকে। এসে দেখলো 2 দিনেই কেমন নেতিয়ে পড়েছে পাতাগুলো। পুরনো সতেজ ভাবটা কম হবে না, তার ছোট পুজো নেই। সে সযত্নে পানিগুলো ঢালে। আকস্মিক রাস্তা হতে উৎকট শব্দে হর্ন বাজলো গাড়ি। একবারের জায়গায় বেশ কয়েকবার। না চাইতো ছেলেটার মনোনিবেশ ঘুরে যায় সেদিকে। সহজভাবে চাইলেও উন্মুক্ত জিপে বসা তীব্রকে দেখতেই দৃষ্টি যুগল প্রকট হয়ে আসে। তীব্র হাত নাড়ালো, ইশারায় নেমে আসতে বোঝালো ওকে। আর কে পায়? মগ গাছ পানি ফেলে রেখেই দৌড় লাগালো রাহাত। ধূপধাপ আওয়াজে খোরশেদুল ফিরে চাইলেন। ছেলের চপলতা দেখে শুধালেন, কোথায় যাচ্ছ? রাহাত বিলম্বহীন গর্গর করে বলল, গাছে পানি দিতে গিয়ে মগটা নিচে পড়ে চাপবো, নিয়ে আসি। যাও। রাহাত বেরিয়ে গেল দোর খুলে। খোরশেদুলের সামান্য ব্যাপার নিয়ে ভাবলেন না। দুশ্চিন্তাগ্রস্ত মেজাজ নিয়ে নিজের কাজে এগোলেন। তীব্র জিপ দালানের একটু সামনে নিয়ে থামিয়েছে, যাতে হুট করেই রাহাতের পরিবারের কেউ না দেখে ফেলে। দেখলে অবশ্য ওর কিছু হবে না, ছোট ছেলেটা ভুগবে। রাহাত যেন হাওয়ার বেগে এলো, গাড়ির কাছে এসে থামলো। হাঁপাতে হাঁপাতে বলল, ভাইয়া, আপনি এখন এইখানে?
তীব্র সিটের নিচ থেকে জলের বোতল নিয়ে এগিয়ে দেয়। রাহাত মাথা নাড়ল দুদিকে, বোঝানো লাগবে না, সে রেখে দিল আগের স্থানে। রাহাত একই প্রশ্ন আবারও করল। ভাইয়া আপনি এখন এইখানে? উত্তেজিত সে। তীব্র ভ্রু উঁচিয়ে শুধালো। ছোট কি ফেরত চাই? ক্ষুদ্র চেহারায় সবটুকু ঝলকে উঠল সবেগে। প্রত্যাশার কিরণ প্রতি পরতে ছড়ালো। বিদ্যুৎ গতিতে ঘাড় ঝাঁকালো রাহাত। চাই মানে 100 বার চাই। তীব্র দরজা খুলে দিল। আপনি কি আপুর খোঁজ পেয়েছেন ভাইয়া? ভারী কণ্ঠের শান্ত উত্তর। ওঠো, বলছে। তোমার আপুর কলেজ চেনো? না। নাম জানো? হ্যাঁ। চলবে। রাহাত সারাটা পথ ছটফট করলো। ব্যগ্রচিত্তে বসে থাকা কঠিন। তীব্র কোথায় নিয়ে যাচ্ছে কিছুই জানে না, শুধু চাইছে গেলেই যেন পুষ্পিতাকে পায়। অথচ তীব্র হতে সামান্য আওয়াজ নেই। একেবারে পুষ্পিতার কলেজের সামনে এসে জিভ থামালো সে। নামলো, ওকে বলল। তুমি বসো, আমি আসছি। রাহাত অস্থির হয়ে বলল, আমি যাব না। না। তীব্র আশেপাশে দোকান দেখিয়ে বলল, কিছু খেতে চাইলে খাও, যে কোনো দোকানে আমার নাম বললে হবে, আমি যাবো আর আসবো। রাহাতের নিরস বদন উজ্জ্বল হলো না, শুধু খাড় কাত করলো একটু। তীব্র কলেজের ভেতরে তা বাড়ায়। প্রথমে দারোয়ানের সঙ্গে কথা বলে, মূল ভবনের দিকে এগোয়। রাহাত কাঁধের চোখে চেয়ে থাকলো। ছোট্ট বক্ষ ভেদ করে ব্যথাতুর শ্বাস হলো। খুব ভোরবেলা বেরিয়েছিল মাকে নিয়ে। তন্দ্রিত চেহারায় অশেষ ক্রান্তি। অথচ পুষ্পিতার খোঁজ পাবে শুনতেই সব কেমন এক ঝটকায় মুছে গিয়েছিল। এখন ফিরে পাবে তো ছোটাপুকে, ওকে সাথে নিয়ে বাড়ি ফিরতে পারবে। গতকাল ওর উপর দিয়েও কম ঝড় যায়নি। খোরশেদুল ঠিক বুঝেছিলেন এইসবের পেছনে সে যে গিয়ে কথাগুলো তীব্রদের কানে দিয়েছে, আর তাতেই ক্রোধে আগুন হয়ে গায়ে হাত তুলতে পর্যন্ত উদ্যত হয়েছিলেন তিনি। আলেয়া বানু আটকেছে ছেলেকে, নাতি তার বংশের প্রদীপ, তার চোখের মনি। কিন্তু মিথিলা রেহাই পেল না। বাইরের লোকজনের সামনে আলেয়া কুলু পেটে থাকলেও ঘরে ঢুকেই জবান ছুটেছে তার। ছোট কণ্ঠে প্রতিটা কথাই ওকে খুঁজিয়েছেন, তুচ্ছ তাচ্ছিল্য করে যা নয় তাই শুনিয়েছেন। মিথিলা তো আর পুষ্পিতার ন্যায় নরম সরম নয়। একই স্বামী ফোন ধরছে না, ব্লক করেছে নম্বর, এইসব। সে নিজেও তেলে বেগুনে জ্বলে উঠলো, পাল্লা দিয়ে দাদির সঙ্গে তর্কে নামলো। কথা কাটাকাটির এক পর্যায়ে যখন তুঙ্গে, খোরশেদুল মেয়েকেও কিছু বলতে পারেননি, মাকেও না। তবে স্বস্তি পেয়েছিলেন সালমা ওষুধের প্রকোপে নিদ্রায় বিভোর থাকায়। না হলে যে কি হতো। ভোরে নুহাকে ফোন করে যখন কোনোভাবেই পুষ্পিতার খোঁজ পেলেন না সালমা, আরো 4 গুণ ভেঙে পড়লেন। ফলস্বরূপ অমনভাবেই পড়ে গিয়ে মাথা ফাটালো। রাহাতের বিশ্বাস পুষ্পিতা ফিরলেই এসব কিছু আবারও ঠিক হয়ে যাবে, আগের মতো সবকিছু ভালো হবে। এক তুড়িতেই মাও সুস্থ হয়ে উঠবেন। রাহাতের চিন্তার মধ্যে তীব্রকে দেখা যায় আসছে সে। রাহাত ব্যাকুল চোখে তাকালো। তীব্র ওকে ওইভাবেই ঠায় বসা দেখে বলল, কিছু খেলে না? রাহাতের ওঠে কান নেই। বিক্ষিপ্ত অধীর প্রশ্ন ছুড়ল, আবুকে পেয়েছেন? আপু কি ভিতরে আছে? তীব্র বলল, না। রাহাতের উতলা চোখ দুটো নিরাশায় নিভে গেল, নিষ্পৃহ আওড়ালো। তাহলে? তীব্র জিভে উঠতে উঠতে বলল, ব্যবস্থা করেছে যাতে তোমার আপু এখানে পা রাখলেও খবর আমার কানে চলে যায়। কিন্তু ছোট আপু এইখানে এসে কি করবে ভাইয়া? ওর তো এইখানকার পড়াশোনা শেষ। জানি, তাও আসবে। যদি না আসে? তীব্র ভ্রু গুছিয়ে চাইল। কথাটা ফেলে দেওয়ার মতো মনে হয়নি। সত্যি যে মেয়ের মাথার উপর ছাদ আছে কিনা জানা নেই, সে কি আদৌ পড়াশোনার জন্য কাগজপত্র নিতে আসবে কলেজে? যদি না আসে তবে যে সমস্ত পরিকল্পনাই মাটি। তীব্রর মুখের গুরুতর ভঙ্গি দেখে রাহাত যা বোঝার বুঝে নেয়। চাপা ক্রান্দরে ফিনফিনে ঠোঁট ভেঙে চুরে আসে। তীব্রকে শান্ত করতে বলল, কে তোরা? তুমি না বড় হয়ে আমার মতো হবে? আমার মতো হতে গেলে কিন্তু কান্না ভুলে যেতে হয় রাহাত। কিন্তু ছোট আপু? পাওয়া যাবে, নিশ্চিত থাকো। রাহাত অশ্রু মুছে বলল, সত্যি যাবে? তীব্র মাথা দোলালো, এক পেশে হাসলো একটু, পোড়া ঠোঁট কামড়ে ভাবলো। তীব্র আজ অবধি যে কাজে হাত দিয়েছে তা বিফলে চায়নি। মেয়ে যেখানে থাকুক, জমিনে বা পাতালে, খোঁজে আমি নেবই।